আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে ভাবতেছি একটু হর্নেট প্রায় 3000 কিলোর কাছাকাছি চালায় ফেলাইছি। 2788 কিলো এখন, অলমোস্ট 2800 কিলো। তো ভাবলাম একটু আপডেট দিই আপনাদের। অনেক দিন বাইক সম্পর্কে আপডেট দেওয়া হয় না। তো সবার প্রথমে যে আপডেটটা দিব সেটা হলো মাইলেজ নিয়ে একটা আপডেট দিই। তো আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন, যারা কক্সবাজারের ব্লগটা দেখছেন, আপনারা দেখছেন যে আমি মাইলেজের কথা বলছিলাম যে আমার মাইলেজ ছিল কক্সবাজার যাওয়ার আগে 43 প্লাস, 43.9 সামথিং, মানে 44-এর মতো পাইছিলাম আমি। প্রায় 400, প্রথম 400 কিলো থেকে 800 কিলো পর্যন্ত মাইলেজ পাইছিলাম আমি 44-এর মতো। তো কক্সবাজার যখন যাই ওই পুরা ট্যুরে আমার অ্যাভারেজ মাইলেজ ছিল 45.5-এর মতো। তো যেটা নিঃসন্দেহে খুবই ভালো একটা মাইলেজ ছিল। কক্সবাজার থেকে আসার পরেই মোটামুটি একটা সমস্যা, সেটা হলো যে মাইলেজ আমার কমে গেছে। প্রথমবার মাইলেজ পাইলাম 37। তো সেইবার 37 পাওয়া তারপরও যৌক্তিক, কারণ ওইবার আমি মানে বাইক নিয়ে ভালোই টানাটানি করছি। প্রত্যেক গিয়ারে টপ কত এরকম এইগুলো একটু চেক করছিলাম। তো ওইবারে মোটামুটি ভালো রাফ চালানো হয়েছে। তো রাফ চালানো হিসাবে 37 মাইলেজ আসলে ঠিক আছে, সমস্যা নেই। রাফ চালালে 37 মাইলেজ, ইভেন 35ও দিতে পারে, কোনো ব্যাপার না। বাট সেইবার 37 পাইলাম ভালো, কিন্তু পরের এই মানে লাস্টবার যেবার আমি তেল ভরলাম ওইবার আমি চেক করে দেখলাম এবার মাইলেজ আসছে আমার 35। কিন্তু এইবারে আমি আসলে কোনো রাফ চালানো তো দূরের কথা, খুবই জেন্টলি রাইড করছি। মানে এত মাইলেজ নামার কোনো মানেই হয় না। যে জায়গায় আমি ইভেন ব্রেক ইন পিরিয়ডের সময় 43-44 মাইলেজ পাইছি, সেই জায়গায় এখন এত জেন্টলি রাইড করার পরেও মানে 35-এ মাইলেজ চলে আসবে, সেটা আমি আসলে এক্সপেক্টই করিনি। তো এটা আসলে কী কারণে হইলো সেই জিনিসটা আমি এখনও বলতে পারতেছি না। আমি খুব শীঘ্রই সার্ভিস সেন্টারে যাবো সেকেন্ড সার্ভিসটা দিতে, তখন যাই আপনাদের একটা আপডেট দিব। ওদের কাছে গিয়ে বলবো যে কী অবস্থা, দেখি কী সলিউশন দেয়। আরও কয়েকটা ইস্যু পাইছেন যারা আমার কমেন্ট করছেন অলরেডি আমার ভিডিওগুলোতে, যে ইঞ্জিন অয়েল লিকেজ যে একটা ইস্যু আছে, সেই ইস্যুটা অনেকেই পাইছেন। আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত এই ইস্যুটা পাই নাই। আর ওই ইস্যুর যে সলিউশন, এর আগে আমি একবার বলছিলাম সমস্যার মধ্যে, এই সলিউশনটা হলো আপনার ওই ইঞ্জিন অয়েল ড্রেনের যে একটা ড্রেন নাটের একটা ওয়াশার আছে, ওই ওয়াশারটা চেঞ্জ করলে নাকি ইস্যুটা সলভ হয়ে যায়। আমি যতটুকু জানি, অনেকের ভিডিওতে দেখলাম এটা সলভ হয়ে গেছে। তো ওইটা আলহামদুলিল্লাহ আমি এখনও পাই নাই। তো সমস্যার মধ্যে আসলে ওই আমি আপাতত এই মাইলেজ ইস্যুটা নিয়েই আসি। মাইলেজটা আউট করে কেন ড্রপ করলো সেটা আমি বুঝতেছি না। তো যাই হোক, এটাও ইনশাল্লাহ সলভ হয়ে যাবে সামনে সার্ভিসিং। 3000 কিলো কাছাকাছি হইলেই আমি সেকেন্ড সার্ভিসটা দিয়ে দিব। তো ওই জায়গায় একটা বিস্তারিত ভিডিও দিব যে সেকেন্ড সার্ভিসে কী কী করাইলো, সব কিছু ঠিকঠাক হইলো কিনা। আরেকটা যে সমস্যা ছিল, যে গিয়ার শিফটিং যে ইস্যুটা ছিল, গিয়ার ফাঁসে যাওয়ার, সেই ইস্যুটা এখন পুরোপুরি সলভ বলা যায়। মানে গিয়ার ফাঁসে না, এখন আর কোনো সমস্যা হয় না। তো যারা এই গিয়ার ফাঁসের ইস্যুটা যারা পাচ্ছেন, আপনারা প্রথম সার্ভিস যদি এখনও না দিয়ে থাকেন, 1000 কিলোর নিচে যদি আপনাদের হয়, তো প্রথম সার্ভিসে গেলে আপনাদেরকে ওই গিয়ার লিভারটা খুলে একটু গ্রিস টিস করে দিলে ওটা অনেকটা ঠিক হয়ে যায়। তারপরে আপনারা চেষ্টা করবেন যে সিনথেটিক অয়েল দেওয়ার জন্য। তো আরেক বিষয় হলো ইঞ্জিন অয়েল। অনেকেই দেখলাম ফেসবুক গ্রুপ বা আমার ভিডিওতে অনেকে জিজ্ঞেস করছেন যে ইঞ্জিন অয়েল কোনটা ইউজ করি বা কোনটা ইউজ করা উচিত। তো ভাই, আমার কথা হলো, আপনারা যদি অ্যাফোর্ড করতে পারেন, একবারে শুরু থেকে আপনারা দেন, সিনথেটিক অয়েলটা দেন। কয়েকজন দেখলাম এরকম একটা ইস্যু পাইছে যে প্রথমবারে ড্রেন দেওয়ার পরে ইঞ্জিন অয়েল তারা খুব কম পাইছে। সো এটা আমি বলবো অবশ্যই এটা হোন্ডার গাফিলতা, যে তারা নিশ্চয়ই কোনো না কোনো দিক থেকে এটা সমস্যা করছে, যার কারণে এরকম অনেকেই পাইছে। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন যারা নতুন বাইক নেবেন, তারা বাইকটা নিয়ে আপনারা কিছু কিলোর মধ্যেই, মানে 300 কিলোর আগেই ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিবেন। ড্রেন দিয়ে চেষ্টা করবেন, যদি আপনাদের বাজেট থাকে তাহলে অবশ্যই শুরু থেকে আপনারা সিনথেটিক দেন। সিনথেটিকের মধ্যে মোটামুটি একটা বাজেট অপশন হলো শেলের ফুয়েল সেফ, যে 10W30 যে ইয়াটা আছে, ফুল সিনথেটিক অয়েলটা আছে, শেল ফুয়েল সেফ 10W30। সো ওই অয়েলটা আপনারা দিতে পারেন। আমি নিজে ওটা ইউজ করতেছি, পারফরমেন্স মোটামুটি ভালো, কম দামের মধ্যে মোটামুটি ভালো একটা অয়েল আপনারা পাবেন। তো শুরু থেকেই পারলে ব্রেক ইন পিরিয়ড থেকে আপনারা ইয়াটা দেন, সিনথেটিক অয়েলটা দেন, তাইলে আশা করি আপনাদের গিয়ার শিফটিংয়ের বা গিয়ার ফাঁসার যে সমস্যাটা, সেটা অনেকটাই সলভ হয়ে যাবে। আর ওটা আস্তে ধীরে এমনিতেও মানে চলে যাবে। একটা সার্টেন কিলো চালানো, ধরেন 2000-3000-এর মধ্যে, ওটা এমনিতেও চলে যাবে আস্তে আস্তে, কোনো সমস্যা নেই। তো এই গেল ইঞ্জিন অয়েলের কথা। আর ইঞ্জিন অয়েলের সাজেশন যদি আপনারা অন্য সাজেশন চান, মানে আপনারা যদি একটু পারফরমেন্স ওরিয়েন্টেড ইঞ্জিন অয়েল চান, তাইলে আমি বলবো যে মতুল 7100 যদি আপনারা ফ্রান্সেরটা পান, অথবা ফ্রান্সেরটা না পাইলে ইতালিরটা পাওয়া যায়, খুব সম্ভবত ইন্দোনেশিয়ারটা পাওয়া যায়, আপনারা ওগুলো দিতে পারেন। তবে কেউ ইন্ডিয়ানটা কেউ দিবেন না। মতুল 7100 ইন্ডিয়ানটার আসলে কমপ্লেন আছে ভালোই,
ওটা ইঞ্জিন অয়েলটার কোয়ালিটি আসলে ভালো না, সো ওটা দিবেন না। আরেকটা আপনারা ট্রাই করতে পারেন অ্যাডনকের 10W30 একটা ফুল সেন্চুরিক আছে, সেটা ট্রাই করতে পারেন। তারপরে রেভনল তো মোটামুটি মানে ভালো, মোটামুটি না, রেভনল আসলে অনেক ভালো ইঞ্জিন অয়েল, কিন্তু দামটা অনেক বেশি পড়ে যায়। সো কারো যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে আপনারা ওটাও দিতে পারেন, ওটা খুব ভালো। তো যাই হোক, ইঞ্জিন অয়েল নিয়ে আমি আসলে সামনে একটা বিস্তারিত একটা ভিডিও বানাবো খুব শীঘ্রই। তো ইঞ্জিন অয়েল নিয়ে আজকে আর খুব বেশি কথাবার্তা বলবো না। সামনে আমি নিজেও চিন্তা করতেছি মোটুল 7100 ফ্রান্সেরটা যদি পাওয়া যায়, ফ্রান্সেরটা ইউজ করে দেখবো আর কি। তো ওটাতে নাকি পারফরমেন্স খুব ভালো পাওয়া যায়, আর পাওয়ারই কথা। তো ওইটা সামনে থেকে আমি ইউজ করবো ভাবতেছি। এলো টুকিটাকি মানে সমস্যা বা কী অবস্থায়। আর এমনিতে বাইক যে প্রায় 250 কিলোর মতো চালাইলাম, এই বাইকের যদি একটা আপডেট দিই, ধরেন এই বাইক নিয়ে তো মোটামুটি আমার ট্যুর করা হয়েছে, আশেপাশে যাওয়া হয়, জ্যামের মধ্যে চালানো হয়, সিটি রাইড করতেছি। তো এগুলোর মধ্যে আসলে চালায় আমি মানে কীরকম ফিল পাচ্ছি, তো বাইকটা ভাই চালায় আমি খুব মজা পাইতেছি, এটা নিঃসন্দেহে আমি বলবো। বাইক চালায় খুবই মজা। আপনারা যেই চালাইছে কেউ এটা বলতে পারবেন না ভাই বাইক চালায় মজা পাইনি। বাইকের ইঞ্জিন অনেক স্মুথ একটা ইঞ্জিন, চালায় খুব মজা পাচ্ছি। খুবই ফান টু রাইড একটা বাইক এটা। আপনারা যারা জিক্সার বা এমটি চালাইছেন তারা বলতে পারবেন এই দুটা বাইক কিন্তু মানে খুব ফান টু রাইড, চালায় খুব মজা। আপনি জ্যামে ট্যামে টর্ক বেশি হওয়ার কারণে, প্লাস বাইকগুলো অনেক নিম্বেল লাইট ওয়েট হওয়ার কারণে আপনারা মানে ওই বাইকগুলো চালায় খুব মজা পাওয়া যায়। এই হর্নেট 2.0 অনেকটা ওই রকমই। তো খুব নিম্বেল একটা বাইক, জ্যাম ট্যাম বা যে কোনো কিছুই বলেন, সিটি রাইডের জন্য একবারে আদর্শ একটা বাইক, মানে খুবই পারফেক্ট একটা বাইক। আর আমার যদিও একটু মাইলেজ ইস্যু দিতেছে, তবে আমি যতটুকু জানি মাইলেজ আসলে ওরকম ইস্যু করে না, ওরকম মাইলেজ ইস্যু দেয় না। অনেকেই খুবই ভালো মাইলেজ পাচ্ছে, আমার নিশ্চয়ই কোনো না কোনো একটা সমস্যার কারণে এরকম হচ্ছে, এটাও সলভ হয়ে যাবে। যাই হোক, তো সিটি রাইডের জন্য একদম পারফেক্ট একটা বাইক আমি বলবো, মানে চালায় খুবই মজা, লাইট ওয়েট একটা বাইক, টর্ক অনেক ভালো, খুব আরামে স্পিড ওঠে। আপনারা জ্যাম ট্যাম পার হয়ে যে কোনো সময় স্পিড আপ করতে পারবেন, বা জ্যামের মধ্যে মানে চালাইতেও কোনো অসুবিধা হয় না, ওজন কম, হাইটও তো বেশি না, সো ঝামেলা হয় না আর কি ওরকম কোনো। এদিক দিয়ে প্রবলেম ফেস করবেন না। আপনারা যারাই 3 লাখের মধ্যে একটা বাইক নিতে যাচ্ছেন সিটি রাইডের জন্য বা ট্যুরিংয়ের জন্যই বলেন, খুবই ভালো একটা অপশন হর্নেট 2 হইতে পারে। সামনে দেখা যাচ্ছে 300 ফিটের জ্যাম, ইদানিং জ্যাম পরে ভালোই, সার্ভিস লেন দিয়ে ঢুকে আর একটু আগায় যাই আমরা, নয়তো মোটামুটি ভালো পিছনে পড়ে যেতে হবে। সার্ভিস লেন দিয়ে যতটুকু আগায় যাওয়া যায়। ইদানিং এই বাণিজ্য মেলা শুরু হওয়ার পর থেকে এই জ্যামটা আরও বাড়ছে। লাস্ট একদিন এই জায়গায় প্রায় অনেকক্ষণ বসেছিলাম জ্যামে। যাক, আজকেও কম দেখা যাচ্ছে না, ভালো জ্যাম দেখা যাচ্ছে। দেখা যাক, আল্লাহ ভরসা কতক্ষণ লাগে যাইতে। আরও কয়েকজন হর্নেট 2.0 সাসপেনশন নিয়ে কমপ্লেন করছেন যে সাসপেনশনটা মানে মনোশকটা, বিশেষ করে মনোশকটা হার্ড, মনোশকটা ভালো স্টিফ। হ্যাঁ, শুরুর দিকে মনোশকটা আমারও মানে ভালোই স্টিফ ছিল, আস্তে আস্তে আমি তো মোটামুটি প্রায় 3000 কিলোর মতো চালাইছি, তো আস্তে আস্তে আমার স্টিফনেসটা আসলে কমে গেছে। তো যাই হোক, এই জ্যামটা আমরা পার হই, তারপরে আবার আসি। তো যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে সমস্যাগুলোর ব্যাপারে তো বললাম। আমি নিজে আপাতত এই মাইলেজ ইস্যু ছাড়া আমার আর আপাতত কোনো প্রবলেম নাই। অনেকেই দেখলাম অনেক মানে নেগেটিভ প্রচুর প্রচারণা চালাচ্ছে, কারা চালাচ্ছে সেটা আমরা জানি, অনেকেই এখন বুঝে এগুলা। যাই হোক, সেগুলো কোনো ব্যাপার না। আপনারা যারাই মানে ডিসিশন নিতে একটু ইতস্তত করতেছেন বা চিন্তা করতেছেন যে আসলে নেওয়া যায় কিনা, আমি ভাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলবো অবশ্যই নিতে পারেন বাইক। আর যাই হোক, চালায় খুবই মজা হবেন, আর সার্ভিসও ভালো দেবে। হোন্ডার রিলায়েবিলিটি নিয়ে আসলে কোনো কোশ্চেন থাকার কথা না। তো আমার ভিউয়ার আপনারা যারা আছেন তাদেরকে আমি দায়িত্ব নিয়ে সাজেস্ট করবো যে আপনারা 3 লাখ টাকার নিচে যদি আপনাদের বাজেট হয়, আপনারা অবশ্যই বাইকটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যারা আমার রেগুলার আমার ভিডিও দেখতেছেন তারা সব কিছুরই মোটামুটি আপডেট পাচ্ছেন, আমি আপডেট দিচ্ছি। তো আপনারা জানেন যে না, এই বাইকটা নেওয়া উচিত হবে কি হবে না। যাই হোক, আপাতত আজকের ব্লগটা আসলে এগুলো নিয়ে কথা বলার জন্যই দিলাম, যে টুকটাক কিছু আপডেট দেওয়া। অনেকদিন আপডেট আপনাদের সাথে দেওয়া হয় না, কথাবার্তা বলা হয় না। তো আমি আসলে অত রেগুলার ভিডিও করতেও পারি না, আসলে ওরকম সময় পাই না কাজের চাপে। প্লাস হলো গিয়ে আমি আসলে খুব ভালো এডিট করতে পারি না, তো ওই দিক দিয়ে আমার আসলে এডিটে অনেক সময় চলে যায়। যদিও আমি খুবই সিম্পল এডিট করি, কিন্তু ওটা করতেও আমার মোটামুটি অনেক ভালো অ্যামাউন্টের একটা সময় চলে যায়, যার কারণে আসলে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না। তো যাই হোক, ইনশাল্লাহ সামনে আস্তে আস্তে আরও রেগুলার হওয়ার চেষ্টা করব। আপনাদের কারো যদি কোনো রকমের জিজ্ঞাসা থাকে, আপনারা বরাবরের মতোই আমার
ভিডিওর কমেন্ট আমাকে জিজ্ঞাসা করবেন, আমি চেষ্টা করবো আপনাদের কোশ্চেনের উত্তর দেওয়ার। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।